ভাগে ওই কুল ঘরে রে এই তো নদীর খেলা দিবাইয়া চলছি রে আমরা দিবাইয়া চলছি রে নৌলসা করে রে দয়া কর দয়া লাল্লা রে কুল ভাগে ওই কুল ঘরে রে কুল ভাগে ওই কুল ঘরে রে এই তো নদীর খেলা তুমি আমার ভালোবাসা রে তুমি আমার ভালোবাসা রে অনিলা কারিয়া তোমায় আমি ভালোবাসি রে তোমায় আমি ভালোবাসি রে দিয়া পরাণ খালি রে তুমি বলো তোমাকে যে কি বলবো এই তো আমার স্থান আল্লাহ করছে না মেলা থানার পূর্ব পাশে সর্বসন্তকা এই তো আমার স্থান আমি চাই এই কাশেম রাজ্যের মাস্টার উজিরে আজম ততক্ষণ পর্যন্ত এই কাশেম রাজ্যের রাস্তাকে না বসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার পানে কোন শান্তি নেই। তাই তো আমি আপনাকে বলতে চাই এই ময়দান হলে এই কাশেম রাজ্যের বাদশা সুলতানকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। উজিরে আজম
আপনি চান এই কাশেমপুর রাজ্যের মসনদ, আর আমি চাই এই বাদশাহ সুলতানের একমাত্র কন্যা শাহজাদি গুল হুসনা বানুকে। তাই তো আমরা এক ডিলে দু পাখি শিকার করব। তাই তো আমি আপনাকে বলতে চাই, চলে বলে করে কৌশলে এই বাদশাহ সুলতানকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। অভিলিগল দাও, এই অভিলিগল দাও। তাই হবে ওজিরে আজম, হবে সব চলন হয়তো বাদশাহ সুলতান রাজ দরবার দিক আসছে। উজির সাহেব, বলুন জাহাপনা। সেনাপতি মহাশয়, জনাব। আমি প্রতিদিন যাবত এই রাশি কার্য পরিচালনা করে যাচ্ছি, কোনদিন তো আপনাদেরকে এত হাসি খুশি দেখিনি। আজ হঠাৎ আপনারা এত হাসি খুশি হয়েছেন কেন? আমি যে ইহার কারণ কিছুই বুঝতে পারছি না। বলুন বলুন উজির সাহেব, বলুন বলুন সেনাপতি মহাশয়, আপনারা কিসের জন্য এত হাসি হয়েছেন তা আমার কাছে খুলে জাহাপনা, আপনি এই কাশেমপুর রাজ্যের মাস্তানে বসেছেন, তাই তো এই কাশেমপুর রাজ্যের প্রজারা আনন্দ উল্লাসে আপনার সুগান কাটছে। জনাব উজিরে আজম ঠিকই বলেছে জনাব। আপনি এই মসনদ আহরণ করার পর থেকেই এই রাজ্যের সমস্ত প্রজা সাধারণ সুখে শান্তিতে দিন আশীর্বাদ করছে। শুধু তাই নয়, সর্বদাই আপনার আপনাদের কথা শুনে আমি বেশি খুশি হলাম। আপনারা যদি সর্বদাই আমার পাশে পাশে থাকুন, তাহলে আমি পারবো আব্বা হুজুরের দেওয়া এই সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে। আমি পারবো এই রাজ্যের প্রজাদের সুখে শান্তিতে রাখতে। সর্বদাই যদি আপনারা আমার পাশে পাশে থাকুন, তাহলে আমি পারবো এই রাজ্য কার্য পরিচালনা করতে। জনাব আপনাকে আমরা কথা দিচ্ছি, আপনি যতদিন পর্যন্ত এই সিংহাসনে থাকবেন ততদিন পর্যন্ত আমরা সর্বদাই আপনার পাশে পাশে থাকবো। তাই হবে সেনাপতি মহাশয়, তাই হবে। আপনারা যদি সর্বদাই আমার পাশে পাশে থাকুন, তাহলে আমি পারবো এই রাজ্য কার্য পরিচালনা করতে। পিতা, পিতা, কি মা, হঠাৎ তুই রাঁচি দরবারে? আমি যে কিছুই বুঝতে পারছি না। বল বল মা, তুই কি বলতে চাস? পিতা, আমি বলছিলাম কি, বলো আমার মনে বড় ইচ্ছে হয়েছে, বলো, একটা কথা বলবো। কি বলবে মা? আমার কাছে খুলে বলো। বলছি, মন দিয়ে শুনবে কিন্তু, ঠিক বলো আছে? বলো। শোনেন শোনেন ও হে পিতা, বলি যে আপনারে শোনেন শোনেন ও হে পিতা, আমার কাছে যা চাবি সাধু বাবা
শাহানো বান্দার ঘাটো পিতা বাঁধিয়ে দাও আমার কবিতা ওই সাগরের পারে অনেক জীবজন্তু আমার একমাত্র কন্যা শানো বান্দার ঘাটি নির্মল করে দিতে আমি ইচ্ছা করলে আমি তোর জন্য শানো বান্দার ঘাটি তৈরি করে দিতে পারি। আমাকে একটা শালবান্দা ঘাট বানিয়ে দিলেই হবে। ঠিক আছে মা, তুই যখন আমার কাছে একটি শানু বান্দার ঘাটি চেয়েছিস, এবার তুই যা মা, তুই প্রাসাদে চলে যা, আমি তোর জন্য একটি শানু বান্দার ঘাটি তৈরি করে দেব। আপনি তাড়াতাড়ি আসবেন, আমরা কিন্তু একসাথে খাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে এবার যাই। তুই যা মা, আমি কিন্তু গেলাম, দেরি করবে না। ঠিক আছে, যা, দেরি করবে না কিন্তু। বলুন জাহাপনা। সেনাপতি মশাই, জনাব, আমার কে কন্যা মা হুসনা বানু আমার কাছে চেয়েছে একটি শানু বান্দার ঘাটি
আদেশ মতো এই রাজ্যের সর্বোচ্চ একজন ভালো মিস্ত্রি ডেকে আপনার একমাত্র কন্যা হোসনা বানুর জন্য আমরা একটা শানুবান্দার কাঠ বানিয়ে দেবার ব্যবস্থা করবো জনাব। নজির সাহেব চলন সেনাপতি মহাশয় আজ এখন থেকে রাজ কার্য মুলতবি আই চলুন আই জনাব, চলো আই চলুন। আই চলো এই তো সামান্য সাজক আমরা বানাবো সেই শানুবান্দার ঘাট, সেই ঘাটে পরিদর্শনের জন্য যাহাবো না জানে সেই ঘাটে পরিদর্শন করার জন্য আর সেই ঘাটে বাদশাহ সুলতানকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে তাই হবে উজির সাহেব, তাই হবে। চলুন এবার আমরা শানুবান্দা ঘাট বানিবের ব্যবস্থা করি। তাই করুন সেনাপতি সাহেব, তাই শানুবান্দার ঘাট বানিয়ে দেব শাহজাদি হোসনা বানু। আকাশের চাঁদের মতো বাগানে ফুটে থাকা ফুটন্ত গোলাপের মতো শাহজাদি হোসনা বানু। তাই তো যেমন করে হোক ছলে বলে কৌশলে শাহজাদি হোসনা বানু, বানুকে আমার চাই। প্রয়োজন হলে এই রাজ্যে রক্তের বন্যা হয়ে যাবে। সেনাপতি মহাশয় বলুন যাব না। চিন্তা চিন্তা চিন্তা, আমি যে দিন রাত চিন্তায় ভেবে উঠতে পারছি না সেনাপতি মহাশয়। জাহাপনা, আপনার এমন কি চিন্তা দিন রাত চিন্তায় ভেবে উঠতে পারছেন না? বলুন 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 জাহাপনা, আমার মুখ খুলে বলুন। সেনাপতি মহাশয়, আমার মা আমার একমাত্র সন্তান সুজন, তার জন্য যে আমার চিন্তা। আর ওদিকে প্রজারা ঠিক মতো খাজনা দিচ্ছে না, আমি কেমন করে এই রাজ্য পরিচালনা করব? জাহাপনা, আপনি আমাকে আদেশ করুন, আমি উল্কার বেগে ছুটে যাব উত্তর ও দক্ষিণ পরগনার প্রজাদের মাঝে। তাদের কাছ থেকে যেমন করে হোক আমি খাজনা আদায় করে নিয়ে আসবো। আর যদি খাজনা না দেয় তাদের কাছ থেকে তাদেরকে বন্দি করে নিয়ে আসবো এই রাজ দরবারে। তাই করুন সেনাপতি মহাশয়, তাই করুন। যেমন করে হোক এই তাদের কাছ থেকে খাজনা পরিশোধ করবে, এই হলো আদেশ। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। চলো প্রাসাদে ফিরে যাই। তাই চলুন সেনাপতি মহাশয়, তাই চলুন। এই শান্ত, মহাশয়, বলুন নায়েব সাহেব। আমরা উত্তর ও দক্ষিণ পরগনায় গিয়েছিলাম, তাদের কাছ থেকে খাজনা ওসিল করেছি, কিন্তু উত্তর পরগনার ওই চাষা কাশেম আলী আজ 5 বছর যাবৎ খাজনা দেয়নি। নায়েব সাহেব, বলুন সেনাপতি মহাশয়। আজ 5 বছর যাবৎ কাশেম আলী খাজনা পরিশোধ করেনি। ডাকুন ডাকুন ওই কাশেম আলীকে। আমি তাই করছি সেনাপতি মহাশয়। তার কাছ থেকে কেমন করে যে খাজনা আদায় করতে হয় সে কৌশল আমার খুব ভালো করে জানা আছে। ডাকুন ডাকুন ওই কাশেম আলীকে। কাশেম আলী বাড়িতে আছো? আরে ও কাশেম আলী, কে কে ডাকছে আমায়?
ও নায়েব সাহেব, তা হঠাৎ আমার বাড়ি কি মনে করে নায়েব সাহেব? হ্যাঁ, কাশেম আলী, আমি একা আসিনি, আমার সাথে সেনাপতি মহাশয় এসেছে। সেনাপতি মশাই, আমার সালাম নেবেন হুজুর, সালাম। কাশেম আলী, বলেন হুজুর। আজ 5 বছর গত হয়ে যাচ্ছে, তুমি এখনো খাজনা পরিশোধ করনি, এর কারণ কি? হুজুর, বন্যা খরা অনাবৃষ্টিতে মাঠে ফসল ফলে নেই, আমরা কেমন করে খাজনা দেব হুজুর, খাজনা দেব? কাশেম আলী, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যাহা বনার আদেশ, আমি এসেছি খাজনা আদায় করতে। দাও, খাজনা পরিশোধ করে দাও। হুজুর, এইবারকার মতো আমাকে ক্ষমা করে দেন হুজুর, মাঠে ফসল ফললে তারপর খাজনা পরিশোধ করে দেব হুজুর। চুপ করো কাশেম আলী, তোমার কোনো কথাই শুনতে চাই না। খাজনা যে কেমন করে আদায় করতে হয় সেই কৌশল আমার খুব ভালো করে জানা আছে। বলো, খাজনা দিবেন না? না, আমি আপনার পায়ে ধরে বলছি, এইবারকার মতো আমাকে ক্ষমা করে দেন হুজুর। বলো, খাজনা দিবে কিনা? আদায় করতে হয় সেই কৌশল আমার খুব ভালো করে জানা আছে। দিবে কিনা? কি সেনাপতি মহাশয়, আমার পিতাকে কেন মারছেন সেনাপতি মহাশয়? কি অপরাধী করেছে আমার পিতা? বলুন বলুন সেনাপতি মহাশয়, আমার পিতাকে ক্ষমা করে দিন। হুজুর না, আমার ছেলেকে মারবেন না, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, মারতে হয় আমাকে মারুন, আমার ছেলেকে মারবেন না হুজুর, আমার ছেলেকে মারবেন না। ওরে পিতা, আজ 5 বছর গত হয়ে যাচ্ছে, এখনো খাজনা পরিশোধ করেনি। ভালোই ভালোই বলছি, খাজনা পরিশোধ করে দে। নায়েব সাহেব, বন্দি করুন এদেরকে। আমি তাই করছি সেনাপতি মহাশয়। নিয়ে চলুন বন্দি করো এই রাজদরবারে। ছেলেদের সেনা পিতার হাতে করছে আমার পিতা। ওরে বাবা মোহন, তুই এখানে কেন এলি বাবা? তুই যা বাবা।
রাজ দরবারে। এসো রাজ দরবারে। আমরা ওই রাজ দরবারেই যাব, জাহাপনার কাছে গিয়ে আমাদের দুঃখের কথা বলবো বাবা। দেখি জাহাপনার মনে কি কোনো দয়া হয়। তাই চলো বাবা, তাই চলো আমরা ওই জাহাপনার কাছে যাব। জাহাপনার কাছে গিয়ে আমাদের খাজনা মাফ যাব। চলো সেনাপতি ও নায়েব সাহেবকে পাঠিয়েছি উত্তর ও দক্ষিণ পরগনার প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করার জন্য, কিন্তু এখনো তো ফিরে আসছে না সেনাপতি মহাশয়। এর যে কোনো কারণ বুঝতে পারছি না। আমি ফিরে এসেছি জাহাপনা। বলুন বলুন সেনাপতি মহাশয়, আপনি কি খাজনা আদায় করতে পেরেছেন নাকি? হ্যাঁ জাহাপনা, আমি উত্তর ও দক্ষিণ পরগনার খাজনা আদায় করতে পেরেছি, কিন্তু 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 আমার কি সেনাপতি মহাশয়? ওই উত্তর পরগনার কাশেম আলী আজ 5 বছর গত হয়ে যাচ্ছে, এখনো কোনো খাজনা পরিশোধ করেনি। সেনাপতি মহাশয়, আদেশ করুন জাহাপনা। ওই কাশেম আলী এত বড় স্পর্ধা, আজ গত 5 বছর হয়ে যাচ্ছে, এখনো খাজনা পরিশোধ করে নাই। ডাকুন কাশেম আলীকে। এই কে আছিস? রাজ দরবারকে ওই পাঠিয়ে দে কাশেম আলীকে। এই তো আমি নিয়ে এসেছি সেনাপতি মহাশয়। কাশেম আলী, বলেন হুজুর। আজ 5 বছর গত হয়ে যাচ্ছে, তুমি খাজনা দাওনি কেন? শুনেন শুনে তোমাদের কিছুতেই ক্ষমা করা যাবে না, তোমাদের খাজনা পরিশোধ করতেই হবে। কথাই শুনবো না, তোমাদের খাজনা পরিশোধ করতেই হবে। যদি খাজনা না দাও তাহলে আমি এই রাজ্য পরিচালনা করবো কিভাবে? তোমাদের কোনো কথাই শুনবো না। সেনাপতি মহাশয়
মহাশয়, বলুন যাব না। ওদেরকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি যাব না, আমি তাই করছি। হুজুর, দয়া করে এবারের মতো খাজনাটা মাফ করে দিন হুজুর। আমরা মাঠে ফসল ফলিলে আপনার এই খাজনা পরিশোধ করে দিব হুজুর, পরিশোধ করে দিব। পিতা পিতা, একই পিতা, এই গরিব চাষাদেরকে আপনি বন্দি করেছেন কেন পিতা? বাবা সুজন, আজ 5 বছর গত হয়ে যাচ্ছে, এখনো তারা যে খাজনা পরিশোধ করছে না। তারা যদি খাজনা না দেয় তাহলে কেমন করে রাজ্য পরিচালনা করব? পিতা, তারা যে বলছে এই বন্যা খরা বৃষ্টিতে তারা যে মাঠে ফসল ফলাতে পারেনি, তারা কেমন করে আপনার খাজনা পরিশোধ করবে পিতা? তাই বলছি আমি, এবারের মতো আপনি ওদেরকে ক্ষমা করে দিন। এ কি বলছো বাবা সুজন? হ্যাঁ পিতা। তারা যদি খাজনা না দেয় তাহলে কেমন করে এই রাজ্য পরিচালনা করব? পিতা, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি এই গরিব চাষাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে পুত্র সুজন, আজ তোমার অনুরোধে আমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। সেনাপতি মহাশয়, বলুন যাব না, ওদের হাতের বাঁধন খুলে দিই। তাই করছি যাব না। হুজুর, আপনার মহতের কথা আমি কোনোদিন ভুলবো না হুজুর, কোনোদিন ভুলবো না। এইবার আমি আছি হুজুর, সালাম হুজুর, সালাম। চল বাবা মোহন, আমরা এবার বাড়িতেই ফিরে যাই রে বাবা, বাড়িতেই ফিরে তাই যাই। চলো বাবা, তাই চলো। দাও কাশেম আলী। হুজুর, আবার কেন ডাকছেন আমাকে হুজুর? কাশেম আলী, বলেন হুজুর। তোমার ছেলের মনকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমাকে বলছি তোমার ছেলেটা কি আমার পাশাতে রেখে যাও, তাহলে তোমার ছেলেকে এই প্রাসাদেই রেখে দিব। হুজুর, এ কি বলছেন হুজুর? আমার আমার যে সৌভাগ্য হুজুর, আমার ছেলে আপনার রাজপ্রাসাদে থাকবে, এ যে আমার খুশির কথা হুজুর, খুশির কথা। হ্যাঁ কাশেম আলী, মোহনকে যদি এই প্রাসাদেই রেখে যাও তাহলে আমার ছেলে সুজনকে দিয়ে আর মোহনকে দিয়ে আমি দুস্থ পা দিয়ে দেব। পিতা, আপনি তারা সত্যি দুজন বলছেন? এই প্রাসাদেই থাকবে। ঠিক আছে হুজুর, আপনি যাহা ভালো মনে করি তাহাই করেন হুজুর, তাহাই করেন। থাক বাবা, তুই এই রাজপ্রাসাদেই থাক। তবে একটি কথা মনে রাখিস বাবা, আমরা যে গরিব, কোনদিন আমরা বেইমানি শিখি নেই রে বাবা। যাহা পড়া যাহাই বলি তুই তাহাই শুনিস বাবা, যাহা বাবার বিরুদ্ধে তুই কোনো কথা বলিস রে বাবা, তুই কোনো কথা বলিস রে। আমি এখন চলে যাচ্ছি রে বাবা, আমার কথা যদি তোর মনে পড়ে তাহলে বাজে বাজে তুই আমাকে দেখতে চাস বাবা, দেখতে চাস বাবা। তুমি
আমাকে ছেড়ে চলে যাচ্ছ বাবা, তুমি এখানে থেকে চলে যাও। তোমারই কথা মনে হলে আমি মাঝে মাঝে গিয়ে দেখি আসবো বাবা, তুমি ভালোভাবে থেকো বাবা, তুমি তাই করি বাবা, তুই তাই করি, আমি যাই বাবা, আমি আসি বাবা। ওঠো বাবা মোহন, তুমি তুমি প্রাসাদে এসো। তুমি কান্না করো না বাবা, তুমি এই প্রাসাদেই থাকবে। বাবা সুজন, পিতা আজ থেকে তোমরা দুজন দুজনের দোস্ত। ঠিক আছে তোমরা পিতা, এই প্রাসাদেই থাকবে ঠিক আছে। সুখে শান্তিতে তোমরা দুজন এই প্রাসাদেই থাকবে। পারবে তো সুজন? বাবা পারবো না কেন, আপনার আদেশ আমার যে শিরোধার্য পিতা। এসো দোস্ত, আমার কাছে এসো। দোস্ত, যাও বাবা, তোমরা ওই প্রাসাদে চলে যাও। পিতা আমার যে একটি কথা ছিল পিতা। কি কথা বাবা সুজন? আমার নিকট তুমি খুলে বলতে পারো। পিতা আমাদেরকে একটি সোনার নৌকা বানিয়ে দিন, আমরা দুই দোস্ত মিলে ওই সাগর জলে হাওয়া খেব। পিতা বলনি পিতা, আপনি কি আমাদেরকে বানিয়ে দিবেন? একই বলছো বাবা সুজন? না না, আমি তোমাদেরকে সোনার নৌকা বানিয়ে দিতে পারবো না। ওই সাগর চলে গেলে তোমাদের যে বিপদ হতে পারে। শোনে শোনে পিতা বলি যে আপনারে পারবেন না, আমরা দুই দোস্ত মিলে ঘুরবো। শোনে শোনে প্রাণের পিতা বলি যে আপনারে পিতা
হ্যালো হ্যালো বাবা সুজন, হ্যাঁ পিতা। তুই যে আমার একমাত্র সন্তান, তোকে আমি ওই সাগর জলে কেমনে পাঠিয়ে দিই? ওই সাগর জলে গেলে তোর যদি কোনো পিতা, আমাকে যে বানিয়ে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। ঠিক আছে পুত্র, আমি তোকে সোনার নৌকায় বানিয়ে দেব। সত্যি বলছেন? এবার মোহন কে নিয়ে প্রাসাদে ফিরে যাও। ঠিক আছে পিতা, আমরা তাই যাচ্ছি। চলো দোস্ত, পিতা আমাদেরকে সোনার নৌকা বানিয়ে দেবে। ঠিক আছে দোস্ত, আমরা এখন প্রাসাদে যাই। পিতা, সেনাপতি মহাশয়, বলে নিয়ে যাব না। আমরা যাই। আবার কি বলবি পুত্র? কথাটা যাতে মনে থাকে। ঠিক আছে বাবা, মনে থাকবে। তাড়াতাড়ি বানিয়ে দিবেন কিন্তু। সেনাপতি মহাশয়, বলে নিয়ে যাব না। আমার একমাত্র পুত্র সুজন আমার কাছে চেয়েছে একটি সোনার নৌকা বানিয়ে দিতে। তাই আমি আপনার কাছে একটি সোনার নৌকা বানিয়ে চাই। আমি আদেশ করছি এই সোনার নৌকা বানিয়ে দিবে। তাই করবো, যাব না, আমি তাই করব। চলুন এবার আমরা প্রাসাদে ফিরে যাই। আমরা ওই রাজপ্রাসাদে চলে তাই চলুন। আমাকে ডেকেছেন জাহাপনা? হ্যাঁ বেগম, আমি তোমাকে ডেকেছি। আমার মেয়ের জন্য আমি একটি শানুবান্দার ঘাট নির্মাণ করেছি। সেই শানুবান্দার ঘাটে আমার একমাত্র কন্যা মা হুসনা বানু, সে তার সখীদের নিয়ে ওই শানুবান্দার ঘাটে তারা গোসল করতে যাবে। না জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? মা হুসনা বানু আমার যে একমাত্র মেয়ে, আমি তাকে কিছুতেই ওই শানুবান্দার ঘাটে কিছুতেই আমি যেতে দিতে পারি না জাহাপনা। কি বলছো বেগম? হ্যাঁ জাহাপনা, আমি আপনাকে অনুরোধ করে বলছি, শানুবান্দার ঘাট আপনাকে বানাতে হবে না, এতে যে আমাদের বিপদ হতে পারে। বলছো বেগম? হ্যাঁ আমি সত্যি বলছি আমার জাহাপনা। একমাত্র কন্যা আমার কাছে চেয়েছে, আমি তাকে না করব কেমন করে? যত কষ্টই হোক আপনাকে না করতেই হবে জাহাপনা। আমাদের একমাত্র মেয়ের বিপদ হলে আমরা বাঁচবো কেমন করে জাহাপনা? আমি কিছুতেই যেতে দেব না আমার মেয়েকে। চলো চলো
আমার এককে মাত্র আদরের কন্যা। তুই তুই সখীদের নিয়ে ওই সাগর জলে তুই যাবি গোসল দেখেছো করতে। আমার পিতা কত ভালো, অবশেষে আমাদেরকে যাওয়ার অনুমতি দিয়েছে সখী। ঠিক আছে পিতা, এবার আমরা চললাম। ঠিক আছে যা মা। বেগম বলুন জাহাপনা। ওগর যেতে অনুমতি দাও। গেলাম, তাড়াতাড়ি ফিরে আসবো, কোনো চিন্তা করবে না কিন্তু। চিন্তা আবার করবো না, তুমি কিন্তু শীঘ্রই চলে আসবে। ঠিক আছে। দেরি করবে না মা। চলো 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 বেগম, এখন আমরা প্রাসাদে চলে যাই। তাই চলুন জাহাপনা, তাই চলুন। মোহনা
পানিতে গোসল করে হ্যাঁ সখী কি হলো, শরীর একেবারে শীতল হয়ে গেছে। তাই বুঝি? এবার চল সখী, আমরা ঘরে ফিরে যাব। ঠিক আছে সখী, ঠিক তাই আছে, চলো। আবার কিন্তু কালকে আসবো। ঠিক আছে, কাল চলো চল। এখন নদীর ঘাটে যাব। তাই চলো দোস্ত। ওরে বইঠা হাতে লহিয়া রে সুজন যাই যমুনার ঘাটে রে। ওরে বইঠা হাতে লহিয়া রে সুজন যাই যমুনার ঘাটে রে। আমরা তো নদীর ঘাটে আসলাম। হ্যাঁ এখন চলো আমরা নৌকাতে উঠবো। ঠিক আছে, এবার তাহলে নৌকাতে গিয়ে আমরা উঠে বসি। ঠিক আছে চলো। দোস্ত বলো। দেখেছ আমার পিতা কত সুন্দর সোনার নৌকা বানিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, আর এই নৌকায় চড়ে আমরা এই সাগরে হাওয়া খাবো। ঠিক আছে দোস্ত। দোস্ত এবার নৌকায় আমরা উঠে বসি। ঠিক আছে তাই বর্ষ। দোস্ত বলো। একটা গান ধরো। গান ধরবো? হ্যাঁ তুমি ধরো। ঠিক আছে, আমি তো তোমার পিছনে পিছনে আছি। ঠিক আছে। ঠিক আছে। আল্লাহর নামটি মুখে লইয়া রে, আল্লাহর নামটি মুখে লইয়া রে, নৌকা চলে রে, ভাসাইলাম সোনার নৌকা রে, ভাসাইলাম সোনার নৌকা রে, নৌকা
এই তো নদীর খেলা ভাইয়া চলছি রে আমরা ভাইয়া চলছি রে নলসা করে রে দয়া কর দয়া লাল্লা রে কুল ভাঙে ওই কুল গড়ে রে কুল ভাঙে ওই কুল গড়ে রে এই তো নদীর খেলা আমরা মাঝি ভাইয়া চলছি রে আমরা মাঝি ভাইয়া চলছি রে ও জানি না দয়া কর দয়া লাল্লা রে দয়া কর দয়া লাল্লা রে দয়া কর দয়া লাল্লা রে তুমি কর ধরে আমরা মাঝি ভাইয়া চলছি রে আমরা মাঝি ভাইয়া চলছি রে অকলসা করে রে দয়া কর দয়া লাল্লা রে অনেক দূর চলে এসেছি। হ্যাঁ দোস্ত বলো দোস্ত, বলো। এই নৌকা বাইতে বাইতে হ্যাঁ আমরা এখন ক্লান্ত হয়ে পড়েছি। বলেছ দোস্ত। এসো কি দোস্ত আরেকটু আছে, চলো একটু এগিয়ে যাই। ঠিক আছে দোস্ত। ওই যে তাই না? ধরো বৈঠা ধরো। হ্যাঁ সখী দেখো, বৈঠা মারা নাকি? ঠিক আছে ধরো ধরো। হ্যাঁ সখী ওই তো দেখা যাচ্ছে। এই যে মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, ইস, কোনো কথা শুনতে পাচ্ছে না গো। এই শোন, মাঝিগুলো বোধহয় ফসা হয়ে গেছে। হ্যাঁ সখী আর একটু জোরে ডাক দাও তুমি। দোস্ত আমি হাল ধরেছি, তুমি একটু টেনে দাও। হাল ধরেছ? ঠিক আছে। কোন বাদেশের
আসছি, এখানে দাঁড়াবে, কোথাও যাবে না। কে দো তুমি সুন্দরী কন্যা গো, কে তুমি সুন্দরী কন্যা গো, আসলা নদীর ঘাটে কেমন কইরা আসলা তুমি রে, কেমন কইরা আসলা তুমি রে, এই না নদীর ঘাটে রে, কোনবা দেশের কন্যা তুমি রে। চলে হে এহিলা দুহিলা রে, নৌকা চলে হে এহিলা দুহিলা রে, অকুল সাগরে চিনিতে বাবা আরি কহনা রে, চিনিতে বাবা আরি কহনা রে, তুমি ওনার পাহাড়ি রে, কোনবা দেশের কন্যা তুমি রে। মিষ্টি মিষ্টি কথা তোমার রে, মিষ্টি মিষ্টি কথা তোমার রে, কাজল বড় রাখি তুমি হাসি দিয়া কন্যা গো, মুস্কি হাসি দিয়া কন্যা গো, পাগল করিলা রে, কোনবা দেশের কন্যা তুমি রে। আচ্ছা জানিতে থাকি আমি রে, জানিতে থাকি আমি রে, জানিতে ঘর পিতার নামটি কো পদ বাদশাহরে, পিতার নামটি কো পদ বাদশাহরে, আমার নাম সুদান রে, কোনবা
কি বানাও তো মারো রে মুরগে দামে কন্যা তুমি রে বলো তোমাকে যে কি বলবো বলবো বসো না ঠিক আছে এখন কি করি ইস কেমন করে যে ভালোবাসার প্রমাণ দেব ভেবেই পাচ্ছি না মিস করি। কি হলো আমি তোমার জন্য মরতেও পারবো তাই? হ্যাঁ,
তাহলে বুঝাও না তোমার ভালোবাসাটা। এটা ভালোবাসা? আরে তোমারই পরশে তারপর যে আমার তুমি যে আমার আরে তোমারই জীবনের সুখের গীতি। আচ্ছা হয় না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি মোর জীবনের সুখের গীতি। আচ্ছা হয় না কখনো তুমি দুঃখের স্মৃতি। তোমারই মমতা আমার জীবন গো রাঙিয়ে দিও। তুমি যে আমার চির আশা রানী, তুমি যে আমার চির আশা রানী। আরে তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। এবার বুঝতে পেরেছি আমি তোমার পেরেছো? ভালোবাসা। শোনো, তুমি আবার আগামীকাল নৌকা নিয়ে এখানে আসবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি বলেছো, আর আমি কি না এসে পারি? হ্যাঁ অবশ্যই আসবো। ঠিক আছে, আমরা একসাথে দুজনে মিলে এই নদীতে ঘুরবো। ঠিক আছে, ঠিক আছে। অবশ্যই ঘুরবো। আর সেদিন আমি একাই আসবো, তোমাকে নিয়ে তো ঘুরতে হবে, তাই না? হ্যাঁ চলো, ঠিক আছে। অনেক বেলা হয়েছে, এখন আমি চলে যাই। ঠিক আছে, তাই চলো। ভালো থাকো, আগামীকাল আমি আবার আসবো। তাড়াতাড়ি আসবে কিন্তু, শোনো না, দেরি করো না কিন্তু। তোমার জন্য আমি যে সব সময় আগেই আসবো। এবার যাই। শোনো,
আমি কিন্তু তাড়াতাড়ি আসবো। বলেছি তো আসবো। এবার তাড়াতাড়ি যাই। এসো। ঠিক আছে। ইস, সে যে আমার মন প্রাণ সব কিছু কেড়ে নিয়েছে। তাকে ছাড়া আমার যে কিছুই ভালো লাগে না। না না, অনেক দেরি হয়ে গেছে, এবার আমাকে ফিরতে হবে। ওদিকে হয়তো আমার মাতা পিতা অনেক চিন্তা করছে। আমি যাই। কোথায় আপনি হঠাৎ এখানে কি মনে করে? শাহজাদি, আমি এখানে এসেছি তোমাকে একটি কথা বলতে। আমাকে একটি কথা? হ্যাঁ শাহজাদি। হেতে ভয় কিসের? নির্দ্বিধায় বলতে পারেন। শাহজাদি, বলুন। আমি হ্যাঁ বলুন। আমি তোমাকে ভালোবাসি শাহজাদি। সেনাপতি! শাহজাদি, আপনি এসব কথা কি করে বলতে পারেন? আপনি ভুলে যাচ্ছেন আপনি সামান্য আমাদের বেতনভুক্ত কর্মচারী। শাহজাদি, আমি তোমার বেতনভুক্ত কর্মচারী, কিন্তু একটু আগে যা দেখলাম তুমি একটা পর পুরুষের সাথে আমাদের এখানে প্রেমে নিবেদন করছো। সেনাপতি মশাই, সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপার আমি তোমার কাছে কখনো উত্তর দেব না। শাহজাদি, বলো তুমি আমাকে ভালোবাসো শাহজাদি? অসম্ভব! শাহজাদি, ইচ্ছে করলে এই মুহূর্তে এই শানে বান্দার কাছে ওই তোর ব্যাপারটা দেহটাকে আমি ভেট্টি করতে পারি, কিন্তু আমি তা করবো না, কারণ আমি জোর করে কোনো জিনিস ভক্ষণ করি না। আবারও বলছি শাহজাদি, তুমি আমাকে ভালোবাসো শাহজাদি? সেনাপতি মশাই, আপনি যে ব্যবহারটি আজকে করলেন, এই ব্যবহারের কথা আপনার সারা জীবন মনে থাকবে। আপনি কখনো আর এই প্রাসাদে চাকরি করতে পারবেন না। শাহজাদি, শাহজাদি, তোমার রূপে আমি দিওয়ানা হয়ে গেছি, তাই যেমন করেই হোক আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী বানাবো। প্রয়োজন হলে জাহাপনাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। ওগো মেহেরবানে খুদা, আমার একমাত্র কন্যা মা হুসনা বানু গেছে তাদের সখীদের নিয়ে ওই শানুবান্দার ঘাটে গোসল করতে, কিন্তু এখন পর্যন্ত আমার কন্যা মা হুসনা বানু এখন পর্যন্ত প্রাসাদে ফিরছে না। আমি যে কারণে বুঝতে পারছি না। জাহাপনা, এই নিয়ে আপনার ভাবতে হবে না। আমার মন বলছে শাহজাদি অল্প কিছুক্ষণের মধ্যেই এই রাজ দরবারে হাজির হবে। পিতা! মা হুসনা বল বল মা, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমার নিকটে খুলে বল। বিচার কর ও হে পিতা, বিচার করেন আপনি। বল কিসের বিচার? বিচার বিচার করে লোলা বিচার করে ও পিতা, বিচার আপনি করে। বল কিসের বিচার?
বল। শানো বাংলার ঘাটে আমি গিয়েছিলাম আজি। শানো বাংলার ঘাটে আমি গিয়েছিলাম আজি। কি বলছিস মা? সেইখানে সেনাপতি অপমান করে আমার গো পিতা, অপমান করে আমার হায় গো পিতা, বলি বলছিস সেনাপতি, ওই সামান্য সেনাপতি তোকে অপমান করেছে। অপমান যে করে আমার, ওই না সেনাপতি গো পিতা, ওই না সেনাপতি। আয় গো পিতা, বিচার করবে না আপনি। ঠিক আছে মা, সামান্য আমার বেতন ভুগি কর্মচারী হয়ে তোকে অপমান করেছে, আমি এই প্রতিশোধ আমি নিবই নিব। যা মা, তুই এখন প্রাসাদে চলে যা। আমি তাই যাচ্ছি পিতা, আমি তাই যাচ্ছি। আপনি কিন্তু এমন করে বিচার করবেন ওই সেনাপতির শাস্তি দেখে যেন সারা পৃথিবীর মানুষ কেঁপে ওঠে। তাই করব মা, তুই যা, তুই ঠিক আছে, প্রাসাদে চলে যা। ঠিক আছে। উজির সাহেব, ওই সামান্য সেনাপতির এত বড় স্পর্ধা, সে আমার বেতন ভুগি কর্মচারী হয়ে মহস্তা বানুকে যে বেইজ্জতি করেছে। জাহাপনা, এই যে আমি কিছুই বুঝতে পারছি না। উজির সাহেব, ডাকুন ডাকুন ওই সেনাপতিকে এই রাশি দরবারে। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। এই কে আছিস, সেনাপতিকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমায় কেন স্মরণ করেছেন জনাব? সেনাপতি মহাশয়, তোমার এত বড় স্পর্ধা, আমার একমাত্র কন্যা মহস্তা বানুকে ওই শানুবান্দার ঘাটে গিয়ে তুমি তাকে বেইজ্জতি করেছ। জানো জানার শাস্তি কি হতে পারে? জনাব, শাহজাদি হুসনা বানু সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে জনাব। আপনি যদি আমাকে অভয় দান করুন, তাহলে আপনার নিকট সত্য ঘটনা খুলে বলবো জনাব। ঠিক আছে সেনাপতি, আমি আপনাকে অভয় দান করলাম। আপনি নির্ভয় খুলে বলুন, শাহজাদি কি অপরাধ করেছে? জনাব, আমি আপনার আদেশ মতো গিয়েছিলাম ওই শানুবান্দার ঘাট পরিদর্শন করতেই। সেখানে গিয়ে দেখি জনাব, আপনার একমাত্র কন্যা হুসনা বানু বিন্দাসী এক পর পুরুষের সাথে এই অসংখ্য মেলামেশা করছে জনাব। অসম্ভব! আমার একমাত্র কন্যা মা হুসনা বানুকে আমি ভালো করে চিনি। সে একটা অপর পুরুষের সাথে অবৈধ মিলামেশা করবে, এই আমার বিশ্বাস হচ্ছে। জনাব,
আমি আমি তাকে বাধা দিতে গেলে সে উল্টো আমাকে অপমান করে সে বলে আপনার নিকট নালিশ করবে জনাব। উজির সাহেব, বলুন সেনাপতি সাহেব, আমার মনে হয় সেনাপতি সাহেব ঠিক কথাই বলেছে। সেই বাধা দিতে গেলে আল হুসনা বানু মিথ্যা কথা আপনার কাছে বলেছে। এই সংকল্প বাদ দিন জাহাপনা। উজির সাহেব, ঠিক আছে উজির সাহেব, আমি আপনার যুক্তিকে মেনে নিলাম, কিন্তু ভবিষ্যতে সেনাপতি যদি কোনো ভুল করে থাকে তাহলে আপনারা দুজন একটি কথা মনে রাখবেন, আমার শাস্তির হাত থেকে আপনারা কেউ রেহাই পাবেন না, কেউ রেহাই পাবেন না, কথাটা মনে রাখবেন। উজিরে আজম, বলুন সেনাপতি সাহেব, কেমন হলো ঘটনা? উজিরে আজম, বলুন সেনাপতি সাহেব। বাদশাহ সুলতান আমাকে শাস্তি দেব বলবে, তা হতে পারে না। সুলতানকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। এই ঘাটে আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু সে তো এখনো এলো না। ধৈর্য ধরো সখী, সে অবশ্যই আসবে। না না সখী, সে যে আসছে না, আমার যে মন কিছুতেই মানছে না সখী। চল সখী, আমরা শানবান্ধা ঘাটে বসে আমরা সাগরের হাওয়া খাই, তোমার সুজন চলে আসবে। তুই বলছিস? হ্যাঁ সখী। ঠিক আছে, তাই চল। বলো সখী, কত দেরি হয়ে গেল, দেখ এখনো এলো না। আর একটু ধৈর্য ধরো। শোনো শোনো প্রাণ সখী, বলি যে তোমারে, শোনো শোনো প্রাণ সখী, বলি যে তোমারে। বলো না। পোবালিবা পাশে আমার, তাই নাকি? গায়ের জামা ওরে গো সখী, গা
সেটাই তো বলছি, আমার কথা আর একটু মনে নেই। এই সখী চল আমরা আর একটু আগিয়ে যে দেখি। কোথায়? একটু সামনে চল গিয়ে দেখি। কই সখী? এই দোস্ত আসছে চলো তো। বল দোস্ত। মনে হয় আসার সময় হয়ে গেছে। আচ্ছা দোস্ত বলো। আমার জন্য মনে হয় অনেকক্ষণ থেকে ওয়েট করছে তাই না? হ্যাঁ দোস্ত এই বলো, সখী এখানে একটু এসেছে। দাঁড়াও, হ্যাঁ আমি দেখা করে আসি। ঠিক আছে, ঠিক আছে। তুমি তাহলে যাও। এই সখী, ওই তো আমার বন্ধু এসেছে, তুই যা, তুই ঠিক আছে সখী, আরে যা, আমি যাই। বন্ধু। আরে শোন সখী, বলো সোনা, ওরা দুজন তোমার এত এখানে দেরি হলো আলাপ কেন? করুক, আমরা ভিতরে আমার যাবো, আমরা আলাপ ভিতরে করবো। চলে যাই। কি? আর দেরি হবে না, সত্যি বলছো? সত্যি বলছি। কিন্তু দেরি করবে না। আচ্ছা বলো। আমি একটি কথা বলবো অনেক দিন থেকেই ভাবছি। আচ্ছা বলো না, কি কথা? বলবো? বলো। সত্যি বলবো? হ্যাঁ বলো না। ঠিক আছে। তোমার কথা শোনার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। আরে বলো না গো। ঠিক আছে, সইছে না, আর সইছে না। আর সইছে না, তাই না? আর সইতে হবে না। সেমনি তোরে আমি ভালোবাসি, তাই তো তোরে নিয়ে চর বসন্ত ঘুরতে আইছি। তাই বুঝি? হ্যাঁ, ও হোসনা বানু কেন থাকো দূরে দূরে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। আচ্ছা সেমনি তোরে আমি ভালোবাসি, তাই তো তোরে নিয়ে ঘুরতে আইছি। সেমনি তোরে আমি ভালোবাসি, তাই তো তোরে নিয়ে ঘুরতে আইছি। তুমি কেন থাকো দূরে দূরে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। আকাশ বাতাসকে সাক্ষী রেখে এই মনটা দিলাম তোমাকে। তুমি কেন বুঝো না, একটু কাছে আসো না। তুমি কেন বুঝো না, একটু কাছে আসো না। তুমি কেন বুঝো না, একটু কাছে আসো না। আদর দিয়াই আমায় রাখো বুকে, আদর দিয়াই আমায় রাখো বুকে, আদর দিয়াই আমায় রাখো বুকে। দর্শক ভাইকে সাক্ষী রেখে এই মনটা দিলাম তোমারে। দর্শক ভাইকে সাক্ষী রেখে এই মনটা দিলাম তোমারে। তুমি কেন বুঝো না, একটু কাছে আসো না। তুমি কেন বুঝো না, একটু কাছে আসো না। আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। ক্যামেরাম্যানদের সাক্ষী রেখে এই মনটা দিলাম তোমারে। ক্যামেরাম্যানদের সাক্ষী রেখে এই মনটা দিলাম তোমারে। তুমি কেন বুঝো না, একটু কাছে আসো না। তুমি কেন বুঝো না, একটু কাছে আসো না। আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। এই আদর দিয়া আমায় রাখো বুকে, আদর
দিয়া আমায় রাখো বুকে। ভালোবাসি তোমায় আর কি বলবো, তোমায় আমি নিয়ে ঘুরতে যাব। আরে ভালোবাসি আর তোমায় বলবো, জামালপুরে তোমায় ঘুরতে নিয়ে যাব। তুমি কেন বুঝো না, একটু কাছে আসো না। রাখো বুকে আদর দিয়া আমায় রাখো বুকে, 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 আদর দিয়া আমায় রাখো বুকে। আচ্ছা তুমি একটু এখানেই বসো, আমি যাব আর আসবো। আবার চলে যাবে? হ্যাঁ আবার কবে আসবে? বলেছি তো এখনই আসবো। সত্যি? সত্যি বলছি। ইস, তোমাকে ছাড়া আমার যে কিছু ভালো লাগে না বন্ধু। শোনো না, বলো। তুমি এখনই চলে যাবে? হ্যাঁ। আর কিছুক্ষণ থাকলে হয় না? আর কিছুক্ষণ? বুঝতে পারছো না কেন? আমাকে যে যেতে হবে ওই ঘাটে, আমার দুস্থকে যে রেখে এসেছি, তাই বলছি এখন আমি চলে যাচ্ছি। আরে ও পরদেশী, ও পরদেশী, পরদেশী, যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যা। আবার তুমি আসবে কবে আমায় বলে যাও, আমায় বলে যাও। যাবার আগে দোহাই লাগে একবার বলে যা। আবার তুমি আসবে কবে আমায় বলে দাও, আমায় বলে যাও। বলেছি তো আমি আবার আসবো, তুমি কোনো চিন্তা করো না। আমার যে তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। সত্যি বলছো? তোমার কাছে আবার ফিরে আসবো। তুমি এভাবে কান্না করলে আমি কিভাবে তোমাকে রেখে যাব?
বেঁধেছি গো মাথার ইরা